আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ভারতের ঋতু বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। এই অংশে তোমরা যেভাবে প্রশ্নটা পেয়ে থাকো, ভারতের ঋতু বৈচিত্র্যের বর্ণনা দাও, অথবা প্রশ্নটা এভাবেও আসে, ভারতের জলবায়ুর ঋতু বৈচিত্র্যের বর্ণনা দাও। তো যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, আমরা কিভাবে সেটাকে উপস্থাপন করব সেটা যেমন আজকের ক্লাসে আমরা দেখে নেব, সেই সঙ্গে বিষয়টা বুঝেও নেব। ক্লিয়ার? তো চলো, প্রতিটা প্রশ্নের মতোই এই প্রশ্নের ক্ষেত্রেও একটা ভূমিকা আমরা দেব, খুব ছোট্ট করে। এখানে যেভাবে ভূমিকাটা দেব একটু দেখে নাও। ভারতের জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি বললাম? অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্যকে ঋতু বৈচিত্র্য। ঋতু বৈচিত্র্য। ক্লিয়ার? প্রথম সেন্টেন্স ভূমিকাতে আমাদের দেওয়া হয়ে গেল। দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি দেব না, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির তারতম্য অনুসারে ভারতের জলবায়ুতে 4টি প্রধান ঋতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির তারতম্য অনুসারে ভারতের জলবায়ুতে 4টি প্রধান ঋতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এর বাইরে আমরা আর একটি কথাও বলবো না, আমাদের ভূমিকা দেওয়া হয়ে গেল। এই 4টি ঋতু এবারে আমরা পরপর একটা একটা নাম দেব এবং তাদের বর্ণনা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা শুরু করি। প্রথম যে ঋতুটার নাম আমরা পাই, গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের ক্ষেত্রে আমরা প্রথমেই যে পয়েন্টটা ব্যবহার করব, গ্রীষ্মকাল কতদিন স্থায়ী হয়, অর্থাৎ তার স্থায়িত্বকাল কতটা, পয়েন্ট দেব এবং তার পাশে লিখব এর স্থায়িত্ব মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। একটি সেন্টেন্স। চলে যাই পরে যে পয়েন্টটা আমরা ব্যবহার করব, কি? অধিক উষ্ণতা। এই পয়েন্টটা দ্বারাই তোমরা বুঝতে পারছো যে ভারতে যত ঋতু আছে তার মধ্যে গ্রীষ্মকালের উষ্ণতা হয় সর্বাধিক। ক্লিয়ার? তাই আমরা পয়েন্টটা এনেছি অধিক উষ্ণতা। তো অধিক উষ্ণতার ক্ষেত্রে ভারতের কত উষ্ণতা থাকে একটু দেখে নিই। এই সময় ভারতের গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এই সময় ভারতের গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন এই সময় অধিক উষ্ণতা বিরাজ করে? ছোট্ট দুটো পয়েন্টের সাহায্যে আমরা দেখে দেব। নিয়ে এলাম কারণ। কি কারণে আমাদের এখানে তাপমাত্রা এই সময় বেশি হয়? দেখো, প্রথম কারণ হিসেবে আমরা যেটা ব্যবহার করব, এই সময় সূর্য উত্তর গোলার্ধে, নিচে নিরক্ষরেখা রয়েছে, উত্তর গোলার্ধে, আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। এই সময় সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। ক্লিয়ার? এই সময় সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। তাহলে এর অধিক উষ্ণতার প্রধান কারণ কি বললাম? এই সময় সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। এটা হচ্ছে একটা কারণ আমরা জানি লম্বরশ্মি বেশি তাপ দিয়ে থাকে। দ্বিতীয় কারণ কি? এই সময় রাতের তুলনায় দিনের পরিমাণ, দিনের দৈর্ঘ্য
বেশি বা বড়, যেটা ইচ্ছা লিখতে পারো। স্বাভাবিকভাবে দিনের পরিমাণ বেশি হয়, রাত্রির পরিমাণ কম হয়, কি হয়? তাপ সঞ্চিত হয়ে থেকে যায়। এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি বা জানি। ক্লিয়ার? রাত্রির তুলনায় দিনের দৈর্ঘ্য বেশি, এই দুটি কারণে গ্রীষ্মে উষ্ণতা অধিক হয়। চলে যাই পরের পয়েন্টে। আঞ্চলিক উষ্ণতার তারতম্য। গড়ে তো 30 থেকে 35 ডিগ্রি, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একই রকমের তাপমাত্রা কিন্তু বিরাজ করে না। তার আঞ্চলিক তার বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। তো আঞ্চলিক উষ্ণতাটা একটু দেখে নিই কোথায় কীরকম থাকে। উত্তরের পার্বত্য অঞ্চল আমরা আগেই পড়েছি, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চলে এই সময় উষ্ণতা বিরাজ করে 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াস গড়ে, তবে কখনো কখনো 18 ডিগ্রি সেলসিয়াসও দেখতে পাওয়া যায়। তোমরা গড়ে 14 থেকে 16 ডিগ্রি, গড়ে শব্দটা যোগ করে দেবে, গড়ে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। মধ্য এবং উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত, এই অংশে তাপমাত্রা কত বিরাজ করে? এই অংশে তাপমাত্রা থাকে সর্বাধিক, এই অংশে তাপমাত্রা সব থেকে বেশি হয়ে থাকে। এই সময় এই অংশে তাপমাত্রা থাকে গড়ে 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এমনকি একদম পশ্চিমে রাজস্থান অঞ্চলে তাপমাত্রা তখন 48 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, কখনো কখনো তারও বেশি হয়ে থাকে। চলে যাই উপকূলবর্তী অঞ্চল। ভারতের উপকূলবর্তী অঞ্চলে এই সময় তাপমাত্রা কেমন থাকে? আমরা জানি উপকূলবর্তী অঞ্চলে মনোরম আবহাওয়া বিরাজ করে, সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, ফলে এখানে গড়ে তাপমাত্রা থাকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে আমরা একটা ধারণা দিয়ে দিলাম। এখানে আরেকটি বিশেষ পয়েন্ট গ্রীষ্মকালের জন্য আমরা ব্যবহার করব, স্থানীয় বায়ু প্রবাহ। স্থানীয় বায়ু কাকে বলে আমরা জানি। তো এই সময় ভারতের বুকে বেশ কিছু জায়গায় বেশ কিছু রকমের স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়। ক্লিয়ার? সেগুলোর নাম শুধু দিয়ে দেব। এই সময় ভারতের বেশ কিছু অংশে বেশ কয়েকটি স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়। স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায় বলে এখানে নিয়ে আসবো, যেমন বলে কয়েকটার নাম আমরা উল্লেখ করে দেবো। যেমন পশ্চিমবঙ্গে কালবৈশাখী উল্লেখযোগ্য, অতএব অবশ্যই লিখব কালবৈশাখী। ইনভাইটেড কমার মধ্যে ঢুকিয়ে দেব। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে লু। ক্লিয়ার? উত্তর ভারতে আঁধি ইত্যাদি। আরও কয়েকটা বায়ু প্রবাহিত হয়, দিতে পারো নাম, বা এইভাবেই শেষ করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের গ্রীষ্মকালের বর্ণনা। ক্লিয়ার? এবার দেখে নিই বর্ষাকাল। বর্ষাকালের ক্ষেত্রে কি দেখব? প্রথমেই স্থায়িত্বকাল, গ্রীষ্মকালের মতোই। কতদিন বর্ষা ভারতে স্থায়ী হয়? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বর্ষাকাল স্থায়ী হয়। ক্লিয়ার? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বোঝা গেল? চলে যাই এই অংশে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা ব্যবহার করব, বায়ু প্রবাহ। এই সময় ভারতের উপর দিয়ে কোন দিক থেকে কোন দিকে বাতাস প্রবাহিত হয় সেটা একটু দেখে নিই। এই সময় ভারতের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম
মৌসুমি বায়ু প্রবাহিত হয়, মৌসুমি বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম, আমরা জানি এদিকটা দক্ষিণ এদিকটা পশ্চিম, তাহলে এই অংশটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। অর্থাৎ এই সময় ভারতবর্ষে উপর দিয়ে এই কোণ থেকে বাতাস বয়ে গিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। ক্লিয়ার? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস যায়, এই বাতাসটির নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ক্লিয়ার? এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে আবার দুটি শাখায় ভাগ করা যায়, বা এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দুটি শাখায় বিভক্ত। একটু এই বিষয়টা দেখে নিই বা বুঝে নিই। আমাদের ভারতের এই অংশে রয়েছে কি সাগর? আমরা আগের দিনে দেখেছি আরব সাগর, এখানে রয়েছে বঙ্গোপসাগর। ক্লিয়ার? এই বাতাস দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কিছু অংশ আরব সাগরের উপর দিয়ে যায়, প্রবাহিত হয়ে গিয়ে ভারতে প্রবেশ করে, কিছু অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে ভারতে প্রবেশ করে। ক্লিয়ার? যে অংশটুকু আরব সাগরের উপর দিয়ে যায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অংশটুকু আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অংশের নাম, সেই বায়ুপ্রবাহের অংশটিকে বলা হয় আরব সাগরীয় শাখা। আর যে অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে যায় তাকে বলা হয় বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে কি দেখলাম? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দুটি শাখা, আরব সাগরের উপর দিয়ে যে অংশটি প্রবাহিত হয় তার নাম আরব সাগরীয় শাখা, আর বঙ্গোপসাগরের উপর দিয়ে যে অংশটি প্রবাহিত হয় তার নাম বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে বঙ্গোপসাগরের উপর দিয়ে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অংশটুকু প্রবাহিত হয় তার নাম বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরের উপর দিয়ে মৌসুমি বায়ুর যে অংশটুকু প্রবাহিত হয় তার নাম আরব সাগরীয় শাখা। ক্লিয়ার? তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আমরা দুটি শাখায় পেলাম, তাই তো? এবার চলে যাই বর্ষাকালের পরের পয়েন্ট। কি দেব এখানে? বৃষ্টিপাতের পরিমাণ। ভারতে সারা বছর জুড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে তার ৮০% বৃষ্টিপাত এই বর্ষাকালেই হয়ে থাকে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। ক্লিয়ার? তাহলে ভারতবর্ষে মোট যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে তার শতকরা ৮০% এই সময়ে হয়ে থাকে। তাহলে বেশিরভাগ বৃষ্টিটাই এই সময় হয়ে থাকে, অর্থাৎ সব যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তার বেশিরভাগটাই এই সময় হয়ে যায়। ক্লিয়ার? পরের পয়েন্টে চলে আসে। পরের পয়েন্টে কি হবো? এই অধিক বৃষ্টিপাতের কারণ কি? যে বেশিরভাগ বৃষ্টিপাতটাই এই সময় হয়ে যায় কেন, কি কারণে? আমরা এটা 3টি পয়েন্টের মাধ্যমে এই কারণটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা কি বলেছিলাম? গ্রীষ্মকালে যখন আমরা বর্ণনা দেখেছিলাম তখন সবথেকে তাপমাত্রা মধ্য এবং উত্তর পশ্চিম ভারতে আমরা সবথেকে বেশি পরিমাণে তাপমাত্রা হতে দেখেছিলাম, তাই তো? তো গ্রীষ্মকালে এই উত্তর পশ্চিম ভারতের অধিক উষ্ণতার কারণে এই অংশে কি হয়? নিম্নচাপ কেন্দ্রের তৈরি হয়, নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে গ্রীষ্মকালে অত্যধিক উষ্ণতার কারণে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূভাগ অঞ্চলে, উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়, গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। প্রথম কারণ, অধিক বৃষ্টিপাত হওয়ার প্রথম কারণ হিসেবে আমরা দেখালাম কি? উত্তর পশ্চিম ভারতের সমতল ক্ষেত্রে বা সমভূমি অঞ্চলে গ্রীষ্মকালে অত্যধিক উষ্ণতার ফলে গভীর নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, এই নিম্নচাপের আকর্ষণে, নিম্নচাপ হলে কি হয়? বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এবং এখানে তৈরি হয় শূন্যস্থান। কিন্তু আমরা জানি কোনো স্থান শূন্য থাকতে পারে না। এই নিম্নচাপ ক্ষেত্রের আকর্ষণে তখন দক্ষিণের জলভাগ থেকে
তাহলে এই নিম্নচাপের আকর্ষণে, নিম্নচাপ ক্ষেত্রের আকর্ষণে দক্ষিণের জলভাগ থেকে, কোথা থেকে, আমার এখানে জায়গা যেহেতু কম হচ্ছে ফলে আমি লিখতে পারছি না সব, আকর্ষণে দক্ষিণের জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস ছুটে আসে। আর্দ্র বাতাস ছুটে আসে। বাতাসটার কি নাম? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আমরা আগে আলোচনা করে দিচ্ছি। সেই আর্দ্র বাতাস ছুটে আসে। ক্লিয়ার? যেহেতু বাতাসটা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস, মানে স্বাভাবিক বাতাসভাবেই এই বাতাস ভারতবর্ষে প্রবেশ করে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে এখানে কি দিলাম? ছুটে আসে। ফলস্বরূপ বলে লিখতে পারি, ফলস্বরূপ ভারতে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। বোঝা গেল? তাহলে পরপর নিম্নচাপ তৈরি হলো উষ্ণতার কারণে। এই নিম্নচাপের আকর্ষণে দক্ষিণের জলভাগ থেকে বাতাস ছুটে আসছে দুটি শাখায়, একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা রূপে ছুটে আসছে। ক্লিয়ার? এই বাতাস জলীয় বাষ্প সঙ্গে নিয়ে আসছে। সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বিভিন্ন জায়গায় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে গিয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেটা আমরা আগের দিনের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। ক্লিয়ার? বোঝা গেল? যার ফলস্বরূপ ভারতে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হলো। বৃষ্টিপাত তো হলো দেখলাম, কিন্তু এই বৃষ্টিপাত আবার সর্বত্র সমানভাবে সংঘটিত হয় না। ক্লিয়ার? সেটা একটু দেখে নিই। আঞ্চলিক তারতম্য, বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্য, পরের পয়েন্ট আনলাম। এটা একদম ইন ডিটেলসে পয়েন্ট অনুযায়ী না বলে আমরা একটু সহজ করে দিয়ে দিই। কীভাবে দেব? উত্তর ভারতের ক্ষেত্রে, উত্তর ভারতীয় অংশে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। ক্লিয়ার? উত্তর ভারতে বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্রমশ কমতে থাকে, ক্রমশ কমে। ক্লিয়ার? বা কমতে থাকে লিখবে তোমরা। দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো। দক্ষিণ ভারতে দ্বিতীয় পয়েন্টে দেব কি? দক্ষিণ ভারতের ক্ষেত্রে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের বর্ষাকাল। এবার দেখে নিই শরৎকাল। প্রথমেই চলে আসি, শরৎকালের স্থায়িত্ব কতদিন? অক্টোবর ও নভেম্বর। অক্টোবর ও নভেম্বর এই 2 মাস নিয়ে ভারতের শরৎকাল। ক্লিয়ার? আমরা স্থায়িত্বকাল দেখে নিলাম যে ভারতে অক্টোবর নভেম্বর এই 2 মাস ধরে শরৎকাল বিরাজ করে। তারপরে আমি একটা পয়েন্ট দিয়েছি, দেখো, মনোরম জলবায়ু। মনোরম মানে খুব আরামদায়ক। এখানে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করব, শরৎকালে ভারতের জলবায়ু অত্যন্ত অত্যন্ত মনোরম। মনোরম কেন মনোরম, কেন আরামদায়ক? একটু বিষয়টা দেখে নিই। এই সময় উষ্ণতা কত থাকে? এই সময় উষ্ণতা থাকে, এই সময় ভারতের উষ্ণতা থাকে 20 ডিগ্রি থেকে গড়ে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। ক্লিয়ার? বৃষ্টিপাত কি হয়? বৃষ্টিপাত হলে আমাদের নিশ্চয়ই খুব একটা ভালো লাগে না। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, বাইরে বেরোতে পারছি না, ভালো লাগে না। অত্যধিক উষ্ণতাও যেমন ভালো লাগে না, সেরকম বৃষ্টিপাতও। এই সময় বৃষ্টিপাত প্রায় হয় না। বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। ক্লিয়ার? এখানে একটা নতুন বিষয় আমরা পাচ্ছি, শিশির, আমাদের পরিচিত নাম। এই সময় ভোরের দিকে
ভোরের দিকে শিশির পড়তে দেখা যায় বা শিশির পড়ে, শিশির পড়ে। এই সময় ভোরের দিকে শিশির পড়ে। একটি একটি করে লাইনে এক একটি উত্তর আমাদের হয়ে যাচ্ছে। চলে যাই পরের পয়েন্ট, বায়ু প্রবাহ। এই সময় ভারতের উপরে কি বায়ু প্রবাহিত হয় একটু দেখে নিই। এই সময় বর্ষাকালে কি দেখেছিলাম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবাহিত হচ্ছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে। এই বায়ু প্রত্যাবর্তন করতে শুরু করে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে আসতে থাকে, প্রত্যাবর্তন করে। ক্লিয়ার? তাহলে এই সময় ভারতের উপর দিয়ে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রবাহিত হয়, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রবাহিত হয়, মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ক্লিয়ার? যে বাতাস গিয়েছিল সে বাতাস ফিরে আসছে। কেন না, সূর্য তখন দক্ষিণ দিকে যেতে শুরু করে দিয়েছে, তাপ কমতে শুরু করেছে। কিন্তু সম্পূর্ণরূপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তখন কিন্তু যাওয়া বন্ধ করেনি। উপর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে আসতে শুরু করেছে, প্রত্যাবর্তন করছে, কিন্তু তখনও নিচের অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা পরিমাণে প্রবাহিত হচ্ছে। এর ফলে কি ঘটে? এর ফলে একটা নতুন বিষয় ঘটে, ঘূর্ণিঝড়। তাহলে এই সময় ভারতের উপরে কি দেখলাম, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রবাহিত হয়, ফিরে আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে আসে, প্রত্যাবর্তন করে। এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু সঙ্গে বঙ্গোপসাগরের বুকে, তখনও কিন্তু আমি একটু আগে কি বললাম, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু তার সম্পূর্ণরূপে যাওয়া বন্ধ করেনি। শরৎকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাওয়ার চেষ্টা করছে, আবার ওদিক থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু আসছে। এই দুই বায়ু বঙ্গোপসাগরের বুকে মাঝে মাঝেই সংঘর্ষে লিপ্ত হয়। ঠিক আছে, সংঘর্ষে লিপ্ত হয়। ফলস্বরূপ কি হয়, ঘূর্ণিঝড়ের উৎপত্তি লাভ করে, ঘূর্ণিঝড়ের উদ্ভব ঘটে। কি বলবো, এই সময় বঙ্গোপসাগরে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মাঝে মাঝেই সংঘর্ষ বাঁধে। ফলস্বরূপ ঘূর্ণিঝড়ের উদ্ভব ঘটে। ক্লিয়ার? মাঝে মাঝেই সংঘর্ষ ঘটে, ফলস্বরূপ ঘূর্ণিঝড়ের উদ্ভব ঘটে, যা আশ্বিনের ঝড় নামে পরিচিত। আশ্বিনের ঝড় নামে পরিচিত। ক্লিয়ার? আশ্বিনের ঝড় মাঝে মাঝে হয় বলেই আমাদের দুর্গাপূজার আনন্দ মাঝে মাঝেই নষ্ট হয়ে যায়। কোনো কোনো বছর তোমরা দেখেছো মাঝে মাঝেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আমাদের দুর্গাপূজার আনন্দ মাটি হয়ে যায়। আশ্বিনের ঝড় শুরু হয়। ক্লিয়ার? এবার চলে যাই শীতকাল। শীতকাল কতদিন স্থায়ী হয় একটু দেখে নিই। স্থায়িত্বকাল, ভারতে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। ক্লিয়ার? এটা নিয়ে আর বোঝার কিছু নেই। উষ্ণতা, শীতকালে আমাদের ঠান্ডা লাগে, উষ্ণতা যথেষ্ট কম থাকে, তাই পয়েন্ট দিয়েছি কম উষ্ণতা। এই সময় ভারতে উষ্ণতা কত থাকে একটু দেখে নিই। গ্রীষ্মকালের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম অধিক উষ্ণতা, এই সময় কেমন উষ্ণতা থাকে? এই সময় ভারতে গড়ে 14 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। গড়ে 14 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। কেন হঠাৎ করে এই উষ্ণতা এত কমে যায় কেন? কি সেই কারণ? এর একটি কারণ
প্রথম যে কারণটা আমরা দেব, এখানে কারণ হিসেবে আমরা পয়েন্ট দিয়ে দিয়েছি, তার দুটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করব। গ্রীষ্মতে গরম বাড়ার কারণ হিসেবে আমরা দুটো কারণ ব্যবহার করেছিলাম, এখানেও ঠিক সেরকমভাবে দুটি পয়েন্ট আমরা ব্যবহার করব। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। আমরা জানি তির্যক রশ্মির তাপ দেওয়ার ক্ষমতা অনেক কম। ওখানে কি করেছিলাম, লম্বভাবে রশ্মি দেয়, ক্লিয়ার, তির্যকভাবে দেয় উত্তর গোলার্ধে, ফলে তাপমাত্রা কম হয়। দ্বিতীয় পয়েন্ট, এই সময় দিনের তুলনায় রাত্রির দৈর্ঘ্য বেশি, অর্থাৎ দিনের বেলায় যে পরিমাণ তাপ সংগ্রহ করলো, রাত্রির দৈর্ঘ্য অনেক বড় হয়, সমস্ত তাপ সে ছেড়ে দিল। ক্লিয়ার? এই দুই কারণে, আরও অনেক কারণ আছে, আমরা প্রধান দুটো কারণ বললাম, এই দুই কারণে ভারতের উষ্ণতা এই সময় যথেষ্ট কম থাকে। ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্টে আমরা কি ব্যবহার করেছি, আঞ্চলিক উষ্ণতার তারতম্য। এই সময় কোন জায়গায় কীরকম তাপমাত্রা বিরাজ করে একটু দেখে নিই। সারা ভারতবর্ষে একই রকম তাপ তো থাকে না। এই সময় উত্তর ভারতে তাপমাত্রা বিরাজ করে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এই সময় উত্তর ভারতে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। দক্ষিণ ভারতে 20 ডিগ্রি থেকে বা 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলের কি অবস্থা হয় একটু দেখে নিই। এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলের তাপমাত্রা প্রচণ্ড কমে যায়। হিমাঙ্কের নিচে, হিমালয় পার্বত্য অঞ্চলের তাপমাত্রা এই সময় হিমাঙ্কের নিচে অবস্থান করে, হিমাঙ্কের নিচে, ফলে তুষারপাত হয়। ক্লিয়ার? তাহলে এই সময় হিমালয় পার্বত্য অঞ্চল বলে পয়েন্ট দেব। এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে এবং তুষারপাত হয়। আঞ্চলিক তাপমাত্রা আমরা উল্লেখ করে দিলাম শীতকালে ভারতের বিভিন্ন অংশের। চলে যাই বায়ুপ্রবাহ। এই সময় ভারতের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তর পূর্ব, এটা উত্তর এবং পূর্ব দিক, এটা পূর্ব এটা উত্তর, তাই কোনটা হচ্ছে উত্তর পূর্ব। এই সময় ভারতের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ক্লিয়ার? বৃষ্টিপাত। চলে যাই শীতকালে ভারতে কীরকম বৃষ্টিপাত হয় একটু জেনে নিই। শীতকালে ভারতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, হয় না বললেই চলে। ক্লিয়ার? কি কারণে এই সময় বৃষ্টিপাত হয় না একটু দেখে নিই। দেখো, শীতকালে ভারতের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় বললাম। উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেদিক থেকে আসছে সেদিকে কী রয়েছে, শুধু স্থলভাগ। তাহলে এই বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে। তাহলে বৃষ্টিপাত না হওয়ার কারণ কি? প্রথম কারণে দেব, এই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্টে কি দেব, ফলে এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না। ফলে এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প থাকে না। ফলস্বরূপ এই বায়ুর প্রবাহের কারণে
ভারতে কোনো বৃষ্টিপাত হয় না, বা ফলস্বরূপ এই সময় ভারত হয়েছে শুষ্ক। ক্লিয়ার? কোনো জলীয় বাষ্প থাকে না, ফলস্বরূপ এই সময় ভারতের জলবায়ু হয়েছে শুষ্ক। আশা করছি বোঝা গেছে কি কারণে শুষ্ক। স্থলভাগের দিক থেকে আসছে। বর্ষাকালে কেন বৃষ্টি হয়েছিল? আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস গিয়েছিল। শীতকালে কেন শুষ্ক? না উত্তর পূর্ব থেকে স্থলভাগের উপর দিয়ে আসে, ফলে এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না। ক্লিয়ার? বোঝা গেছে? এর সঙ্গে দুটি বিশেষ পয়েন্ট আমরা এখানে, হ্যাঁ আর একটা পয়েন্ট এখানে দিই। তবে এখানে একটা প্যারাগ্রাফ করে আর একটা পয়েন্টের সঙ্গে যোগ করে দেবে এই বৃষ্টিপাতের কারণের ক্ষেত্রে। কি? তবে এই বায়ুর প্রভাবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে, এই জায়গাটাতে করমণ্ডল উপকূলে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে, আমি নামটা লিখে দিচ্ছি, করমণ্ডল, এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে সামান্য বৃষ্টিপাত হয়। কেন হয় না, এই বাতাস এই করমণ্ডল উপকূলে পৌঁছানোর আগে কিছুটা অংশ সে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ পায়, তখন কিছু পরিমাণ জলীয় বাষ্প সে সংগ্রহ করে নেয়। সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস আবার গিয়ে যখন করমণ্ডল উপকূলে প্রবেশ করে তখন সেখানে সামান্য বৃষ্টিপাত হয়। তাই ভারতের শীতকালে করমণ্ডল উপকূলে সামান্য বৃষ্টিপাত হয়। তাই বৎসরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা ইম্পর্টেন্ট, তোমাদের পড়ে মাঝে মাঝে। তো চলে যাই পরের যে মূল পয়েন্টটা দেবো এই প্রশ্নের, পশ্চিমী ঝঞ্ঝা, বা এটা তোমরা ঘূর্ণবাত বলেও পয়েন্ট দিতে পারো। শীতকালে উত্তর পশ্চিম ভারতের এই অংশে ভূমধ্য সাগর থেকে একটি ঝঞ্ঝা এসে উপস্থিত হয়। ভূমধ্য সাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে সামান্য বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা পয়েন্ট দিলাম। এই সময় উত্তর পশ্চিম ভারতে ভূমধ্য সাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়। ব্যাস এই কটা কথা এই পয়েন্টে তোমরা যোগ করবে। কোথায় হয়? উত্তর পশ্চিম ভারতে। কোথা থেকে এই ঝঞ্ঝা আসে? ভূমধ্য সাগর থেকে। ভূমধ্য সাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা গিয়ে পৌঁছায়, গিয়ে শীতকালে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে সামান্য বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তাহলে দুটো জায়গা পেলাম যেখানে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, করমণ্ডল উপকূল এবং উত্তর পশ্চিম ভারত। বেশ, শীতকালে এই অংশে আমরা লাস্ট যে পয়েন্টটা দেব, উল্লেখ করব শীতকালের বৈশিষ্ট্যতে, কুয়াশা। আমরা সবাই পরিচিত, সবাই আমরা কুয়াশা দেখেছি। কি? শীতকালে ভারতে ভোরের দিকে প্রচণ্ড কুয়াশা দেখতে পাওয়া যায়। ভোরের বেলা প্রচণ্ড কুয়াশা হতে দেখা যায়। ক্লিয়ার? হয়ে গেল আমাদের শীতকালের বর্ণনা, সেই সঙ্গে ভারতের প্রধান 4টি ঋতুর বর্ণনা আমরা দিয়ে ফেললাম। প্রধান কেন বললাম? এছাড়াও আমাদের বসন্ত এবং হেমন্ত নামে 2টি ঋতু আছে, যার অনুভব আমরা এখনো পাই না বলে এই জায়গাটা আমাদের বাতিল চলে গেছে। তো আমরা প্রধান 4টে ঋতুর বর্ণনা দেখে নিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই।